সংবিধান সংস্কার কমিশন সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার সুপারিশটি কি পরিকল্পিতভাবে সচেতনভাবেই করল? এই প্রশ্নটি জনমনে উঠেছে এই কারণে যে সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহ এবং রাষ্ট্রধর্ম ইসলাম এটির বিষয়ে তারা কোনো সুপারিশ করেনি। তার মানে ধরে নেওয়া যায় যে তারা সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহ এবং রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার পক্ষে। এটি আপনাদের সুপারিশ। তার মানে কি যে এতদিন সংবিধানে এক ধরনের গোজামিল ছিল যে সংবিধানে একই সঙ্গে শুরু হচ্ছে বিসমিল্লাহ দিয়ে রাষ্ট্রধর্ম ইসলাম, আবার বলা হচ্ছিল ধর্মনিরপেক্ষতা। এটি এক ধরনের গোজামিল ছিল। সেই গোজামিল থেকে বের হওয়ার জন্য সংবিধান সংস্কার কমিশন যেই সুপারিশটা করছে তার ফলে কি হচ্ছে? তার ফলে কি এখন সংবিধানটি অধিকতর সাম্প্রদায়িক হওয়া বা সংবিধানটি আনুষ্ঠানিকভাবে ধর্মীয়করণের দিকে যাবে কিনা যদি এই সুপারিশ গ্রহণ করা হয়? এই প্রশ্নটি জনমনে আছে, এবং যদি হয় তাহলে বাংলাদেশে এবং বহির্বিশ্বে এর ইম্প্যাক্ট কি হবে? আপনি দেখবেন যে ৭২ অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের বছরই আমাদের যখন সংবিধান প্রণীত হয় গণপরিষদে, তখন 4টি মূলনীতি ঠিক করা হয়: সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা। এবং তখন কিন্তু সংবিধানে বিসমিল্লাহ ছিল না, রাষ্ট্রধর্মও ছিল না। বিসমিল্লাহ যুক্ত হয় জিয়াউর রহমানের আমলে, রাষ্ট্রধর্ম যুক্ত হয় এরশাদের আমলে। এবং দুটির পেছনেই ছিল বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের অনুভূতিকে কাজে লাগিয়ে এটি ভোটের রাজনীতি। এটি তো বুঝবার জন্য গবেষণা দরকার হয় না, এটা সাদা চোখেই আমরা বুঝি। অর্থাৎ ধর্ম আমাদের সংবিধানের শুরুতে কিন্তু ফ্যাক্টর ছিল না। এবং শুরুতে আমাদের সংবিধানটা ৭২-এর মূল সংবিধান, যেটি নিয়ে এখন অনেকেই গালিগালাজ করছেন, যদি ঠিকঠাক মতো পড়েন ৭২-এর মূল সংবিধানটা দেখবেন কত আধুনিক সংবিধান ছিল। ৭২-এর মূল সংবিধানে কিন্তু জরুরি অবস্থার বিধানও ছিল না, নিবর্তনমূলক আইন সেটা ছিল না, এগুলো কিন্তু কিছুই মূল সংবিধানে ছিল না। এই সংবিধানকে কাটাছেড়া করা হয় ৭২-এর পর থেকে। তারপরে ৭২-এর মূল সংবিধানটি ছিল খুবই আধুনিক, এবং ৩০ লক্ষ শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যে সংবিধানটি হয়েছিল সেটি ওই সময়ে আপনি মূলটা পড়েন কত সহনশীল, কত গণতান্ত্রিক সংবিধান ছিল। কিন্তু আমরা অনেকেই এটা অর্ধেক পড়ে বা না বুঝে অনেক ধরনের সমালোচনা করি। আমি তাদের সেই আলোচনায় যাচ্ছি না। ধর্মনিরপেক্ষতা কেন রাখা হয়েছিল? প্রচুর ডিবেট হয়েছে এটি নিয়ে আপনার গণপরিষদে, যে কেন এই সংবিধানে আমরা ধর্মনিরপেক্ষতাটা রাখলাম মূলনীতিতে। অর্থাৎ যারা সংবিধান প্রণয়নের সঙ্গে সরাসরি খুব সক্রিয়ভাবে জড়িত ছিলেন তারা প্রত্যেকে কিন্তু ব্যাখ্যা দিয়েছেন যে ধর্মের নামে বাংলাদেশের মানুষ কিভাবে বছরের পর বছর ধরে নির্যাতিত, নিপীড়িত হয়েছে পশ্চিম পাকিস্তানিদের দ্বারা। এমনকি ৭১ সালে তারা যে যুদ্ধটা চাপিয়ে দেয়, যে গণহত্যা করে, যে রেপ করে বাংলাদেশের নারীদেরকে, সেখানে তাদের অজুহাত ছিল ধর্ম টিকিয়ে রাখা। তো ধর্মের নামে এখানে মানুষকে বছরের পর বছর ধরে টর্চার করা হয়েছে। সেই বাস্তবতা থেকেই কিন্তু গণপরিষদের সদস্যরা ঠিক করলেন যে ধর্ম কোনোভাবেই যাতে রাজনীতিতে, রাষ্ট্র পরিচালনায় কোনো প্রভাব বিস্তার করতে না পারে, সব ধর্মের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে একতাবদ্ধভাবে থাকতে পারে, সেই চিন্তা থেকেই সংবিধানে এই মূলনীতিতে ধর্মনিরপেক্ষতাটি যুক্ত করা হয়। এখন পরবর্তীকালে আমরা বাংলাদেশের মানুষ ধর্মনিরপেক্ষতা ব্যক্তি জীবনে কতটুকু চর্চা করেছি, করতে পেরেছি, ক্ষমতাসীন দলগুলো কতটুকু ধর্মনিরপেক্ষতার আদর্শে দেশকে পরিচালনা করেছে, সেগুলো অনেক তর্ক আছে। প্রত্যেকটা সরকার যারা যারা দায়িত্ব ছিল ৭২ থেকে, প্রত্যেককে দায়ী করবার সুযোগ আছে, সেটি আরেকটা তর্ক। কিন্তু সুবিধাটা কি ছিল? একটা কিন্তু বলা যেত যে আমাদের সংবিধানটা অসাম্প্রদায়িক, বা আমাদের সংবিধানটা ধর্মনিরপেক্ষ, মানে আমরা এটা অন করি, আমাদের ফিলোসফি হচ্ছে আমরা সেকুলার। এটা বলা যায়, এটা বলা যেত, এবং এখন পর্যন্ত বলা যায়। ভারতের ক্ষমতাসীন বিজেপি যাই করুক না কেন, তারা যতই র্যাডিক্যাল, তারা যতই সাম্প্রদায়িক আচার আচরণ করুক না কেন, বহির্বিশ্বে কিন্তু ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত। তার প্রধান কারণ হচ্ছে তাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতা আছে। এবং বিশ্বের অসংখ্য দেশে, গণতান্ত্রিক দেশে, যেসব দেশের আমরা উদাহরণ দিই গণতন্ত্রের বা মানবাধিকারের সুরক্ষার জন্য, নাগরিক অধিকার সুরক্ষার জন্য, সেই সব দেশের সংবিধানে কিন্তু ধর্মনিরপেক্ষতা আছে বলা। এবং আপনি যখন ধর্মনিরপেক্ষতা সংবিধান থেকে বাদ দিয়ে রাষ্ট্রধর্ম রাখলেন, তখন কিন্তু আপনি আর নিজেকে ধর্মনিরপেক্ষ বলতে পারবেন না। তখন সংবিধানটি হয়ে যাবে ইসলামিক সংবিধান বা ধর্মীয় সংবিধান। আমরা সেই রিস্কে কেন যাচ্ছি? আপনি দেখেন যে 5ই আগস্টের আগে থেকে, 4 আগস্ট থেকে বাংলাদেশের মাজার, মসজিদ, দরগা, লালন ফকির, ওনাদের যে আখড়ায়, ওনাদের অনুষ্ঠানে যেভাবে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। এই কয়েকদিন আগেই যে পুলিশ যে প্রতিবেদনটা দিল, সেখানে তারা বলেছে যে 4 আগস্ট থেকে এখন পর্যন্ত 44টির মতো হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে মাজারে, এবং একটি মাজারে, শেরপুরের একটি মাজারে হামলা হয়েছে 4 বার। এইসব ঘটনা
পেছনে রাজনীতি আছে, আমরা জানি স্থানীয় বিরোধ আছে, দলাদলি আছে, কিন্তু বিশ্বে সাউন্ডটা কি যায়? বহির্বিশ্বে লোকেরা বোঝে বা তারা মনে করে বাংলাদেশটা উগ্রপন্থীদের হাতে চলে যাচ্ছে। এই বয়ানটা কিন্তু ভারতের মাধ্যম দিচ্ছে, গণমাধ্যম দিচ্ছে। এরপরে বিশ্বের অন্যান্য দেশের গণমাধ্যম কিন্তু এখন আরো সুযোগ পাবে যে বাংলাদেশ যখন এরকম একটা রেডিক্যাল ফোর্স এখানে রাইজ করছে, হ্যাঁ, বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করা হচ্ছে, এরকম অভিযোগ যখন আছে, সেই সময় আপনি সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার যে সুপারিশটা করলেন, তাতে এই যারা সমালোচনা করছে ভারতের গণমাধ্যম সহ, তাদের হাতে আর একটা অস্ত্র আপনি কেন তুলে দিলেন? এখন এই সংবিধান সংস্কার কমিশন সুপারিশ করলো বলেই যেটি কালকেই সংবিধান চেঞ্জ হয়ে গেল তা না। এটি তো ধরেন রাজনৈতিক ঐক্যমত্যের বিষয়। আগামী সংসদ যদি মনে করে তারা এটি পাশ করবে, না হয় প্রত্যাখ্যান করবে, সেটি অন্য। কিন্তু আমি বলছি যে সংবিধান সংস্কার কমিশন কেন এই রিস্কটা নিল আমি ঠিক জানি না। এই সরকারের প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ। সারা বিশ্বের মানুষ তাকে শ্রদ্ধা করে এবং তিনি তো র্যাডিক্যাল মানুষ না, তিনি তো উগ্রপন্থী মানুষ না। এবং সংবিধান সংস্কার কমিশনের যিনি প্রধান অধ্যাপক আলী রিয়াজ, তিনিও একজন সেকুলার মানুষ হিসেবে পরিচিত। তিনি আমেরিকার মতো একটি জায়গায় একটি ইউনিভার্সিটিতে পড়ান। তো এরকম একজন মানুষের নেতৃত্বে যে কমিশন হলো, তিনি কি কারণে আমি জানি না এই ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার সুপারিশটা করতে গেলেন? এর মধ্য দিয়ে আমরা বিরোধীদের হাতে একটা অস্ত্র কেন তুলে দিলাম? তারা সংবিধানের আমাদের যে এখন 4টি মূলনীতি, সেখান থেকে 3টি তারা বাদ দেওয়ার সুপারিশ করেছেন। তারা সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ 3টি বাদ দিয়ে 71 সালের 10ই এপ্রিল আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে যে অধিকারগুলোর কথা বলা হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই 3টি রেখেছেন। তার সঙ্গে গণতন্ত্র রেখেছেন এবং একটা নতুন যুক্ত করেছেন বহুত্ববাদ। তো যেটা বুঝি যে ধর্মনিরপেক্ষতার জায়গায় তারা বহুত্ববাদকে আনছেন। এখন বহুত্ববাদের অর্থ সবার কাছে পরিষ্কার কিনা আমি জানি না, কিন্তু আমরা শুরু থেকে বলি, অনেকেই বলেছেন, ইভেন আপনি যদি খেয়াল করেন আবুল মনসুর আহমদ, উনি 72 সালে সংবিধান প্রণয়নের পরে তার যে বই আমার দেখা রাজনীতির 50 বছর, সেখানে আপনারা পাবেন, উনি বলেছেন যে শুধুমাত্র সংবিধানে যদি গণতন্ত্র থাকে মূলনীতিতে, তাহলে সব কভার করে। কারণ গণতন্ত্র থাকলে সেখানে সাম্য থাকে, গণতন্ত্র থাকলে ধর্মনিরপেক্ষতা থাকে, গণতন্ত্র থাকলে সামাজিক সুবিচার থাকে, গণতন্ত্র এনশিওর করা গেলে সব এনশিওর হয়। তাহলে এই কমিশন ভালো হতো যদি তারা মূলনীতিতে শুধু যদি বাদ দেওয়ার সুপারিশ করতেনি, তারা শুধু গণতন্ত্র রেখে বাকিগুলো বাদ দিয়ে একই সঙ্গে তাদের সুপারিশ করা উচিত ছিল যে সংবিধানটিকে অধিকতর আধুনিক, যুগোপযোগী এবং বিশ্বের সঙ্গে, আধুনিক বিশ্বের সঙ্গে ম্যাচ করবার জন্য সংবিধানে ধর্মের যেসব জায়গাগুলো আছে সেগুলো বাতিল করা, সুপারিশ করা। কিন্তু ওনারা সেটি না করে বিসমিল্লাহও থাকবে, রাষ্ট্রধর্মও থাকবে, ধর্মনিরপেক্ষতাও বাতিল হবে। তার মধ্য দিয়ে কি হলো? তার মধ্য দিয়ে আপনারা সংবিধানটিকে অধিকতর ধর্মীয়করণ করলেন, সাম্প্রদায়িক করতে চাইলেন। এটি কিন্তু বিশ্বে একটা খারাপ মেসেজ যাচ্ছে এবং এটি আমি মনে করি যে ডক্টর ইউনূস এবং অধ্যাপক আলী রিয়াজ, এই দুজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ, ওনাদের ভাবমূর্তিতেও কিন্তু এটা একটা আমি বলবো যে এটা ব্ল্যাক স্পট তৈরি করবে। ফলে ওনাদের উচিত হবে একটু রিথিঙ্ক করা, কারণ এটা তো কেবলমাত্র সুপারিশ আকারে ওনারা দিলেন। এটি নিয়ে এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে আশা করি, কারণ রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া, সাধারণ মানুষের ঐকমত্য ছাড়া আপনি যত সুপারিশ করেন, এটা ওই কাজীর গরু কেতাবে থাকবে, গোয়ালে থাকবে না।